আপনি কি কখনো এমন এক প্রাসাদের কথা শুনেছেন যা রোদে পুড়লে পাথরের মতো শক্ত হয় আর বৃষ্টি নামলে যার গা থেকে চন্দন কাঠের মতো সুঘ্রাণ বের হয়, যেখানে গ্রীষ্মের তপ্ত দুপুরে কোনো পাখা ছাড়াই গায়ে চাদর জড়িয়ে ঘুমোতে হয় আর মাটির দেয়ালের ভেতরে লুকিয়ে রাখা যায় শত বছরের গোপন সম্পদ? ইটের তৈরি আধুনিক অট্টালিকা নয়, এটি বাংলার সেই হারিয়ে যাওয়া মাটির দোতলা প্রাসাদের গল্প, যা একসময় বাংলার আভিজাত্য, স্থপতিবিদ্যা এবং প্রকৃতির সাথে মানুষের মৈত্রীর এক জীবন্ত দলিল ছিল। আজ যখন আমরা কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠি, তখন মাটির সেই শীতল স্পর্শ কেবল একটি স্মৃতি নয়, বরং এক আশ্চর্য বিস্ময়। বাংলার জনপদে যখন প্রথম বসতি গড়ে উঠেছিল, তখন মানুষ ইটের ব্যবহার জানত না, কিন্তু তাদের হাতে ছিল এক আশ্চর্য সম্পদ, নরম আঠালো পলি মাটি। এই মাটি দিয়েই তারা এমন এক ঘর তৈরির কৌশল আয়ত্ত করেছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকত। এই গল্পের শুরু হয় বাংলার এক নিভৃত গ্রাম সোনারগাঁর কোল ঘেঁষে থাকা এক জনপদ থেকে। সেখানকার মানুষেরা মাটির ঘর তৈরি করাকে কেবল রাজমিস্ত্রির কাজ মনে করত না, তারা একে বলতো মৃত্তিকা সাধনা। মাটির ঘর তৈরির প্রথম শর্তই ছিল মাটি চেনা। সব মাটি দিয়ে ঘর হয় না। গগন ঘরামি ছিলেন সেই অঞ্চলের সেরা কারিগর। তিনি জানতেন যে মাটিতে বালির ভাগ বেশি, তা দিয়ে ঘর বানালে বৃষ্টির প্রথম ঝাপটাতেই তা ধসে পড়বে। আবার যে মাটিতে কাদা বেশি, তা শুকানোর পর ফেটে চৌচির হয়ে যাবে। তাই গগন খুঁজতেন দোআঁশ আর এঁটেল মাটির এক জাদুকরী মিশ্রণ। একটি বড় মাটির ঘর বা দোতলা বাড়ি তৈরির কাজ শুরু হতো চৈত্র মাসের তপ্ত দুপুরে, কারণ মাটির ঘরের প্রধান ভিত্তি হল রোদ। গগন ঘরামি যখন জমিদার বাড়ির বিশাল দোতলা মাটির ঘর বানানোর দায়িত্ব নিলেন, তখন পুরো গ্রামে সাজ সাজ রব পড়ে গেল। প্রথমে মাটির গভীর থেকে তোলা হলো মাটি, সেই মাটির সাথে মেশানো হলো শুকনো বিচালি বা ধানের খড়। খড়গুলোকে ছোট ছোট করে কেটে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, যাতে তা মাটির কঙ্কাল হিসেবে কাজ করে। এই মিশ্রণকে বলা হতো পিণ্ডি। এরপর শুরু হতো সেই আসল প্রক্রিয়া, মাটি ছানা। গ্রামের জোয়ান ছেলেরা এক কোমর সমান মাটির গর্তে নেমে পা দিয়ে সেই মাটি মাড়াত। ঘণ্টার পর ঘণ্টা ধরে পা দিয়ে মাড়ানোর ফলে মাটির ভেতরের বায়ু বুদবুদ বেরিয়ে যেত এবং মাটি হয়ে উঠত আঠালো ও মজবুত। মাটির ঘর কিন্তু একদিনে বা এক সপ্তাহে তৈরি হয় না, এটি একটি ধৈর্যের পরীক্ষা। গগন প্রথমে 1 হাত উঁচু এক স্তর মাটি দিলেন। একে বলা হতো এক রদ। এই এক রদ মাটি দেওয়ার পর গগন কাজ বন্ধ করে দিতেন অন্তত 7 দিন। কেন? কারণ মাটি শুকিয়ে পাথর না হওয়া পর্যন্ত তার উপর পরের স্তরের ভার দেওয়া বিপজ্জনক। মাটির দেওয়াল যখন রোদে শুকিয়ে সাডাটে হয়ে আসত, তখন তার উপর বসানো হতো দ্বিতীয় স্তর। এভাবে স্তরে স্তরে মাটির দেওয়াল ওপরের দিকে উঠতে থাকত। সাধারণ একতলা ঘরের দেওয়াল হতো 15 থেকে 20 ইঞ্চি চওড়া, কিন্তু যদি দোতলা করতে হয় তবে নিচতলার দেওয়াল দিতে হতো অন্তত 30 থেকে 40 ইঞ্চি পুরু। এই পুরু দেওয়ালই ছিল সেই সময়ের এসি। বাইরের লু হাওয়া এই ঘন দেওয়াল ভেদ করে ভেতরে ঢুকতে পারত না। দোতলা মাটির ঘরের সবচেয়ে বড় বিস্ময় ছিল এর ছাদ বা সিলিং। ইটের বাড়ির মতো এখানে সিমেন্ট বা রড ছিল না। গগন ব্যবহার করতেন তালের সার। তালের গাছ যখন অনেক পুরনো হয়ে কালো হয়ে যেত, তখন তার কাষ্ঠল অংশ হতো লোহার মতো শক্ত। সেই তালের গুঁড়ি দিয়ে আড়াআড়িভাবে সাজানো হতো কড়িহাট। সেই কড়িকাঠের ওপর বিছিয়ে দেওয়া হতো বাঁশের চটা। তার উপর থাকত কয়েক ইঞ্চি পুরু মাটির প্রলেপ। এই মাটিই ছিল দোতলার মেঝে। এই মেঝেকে মসৃণ করার জন্য গগন এক অদ্ভুত কৌশল ব্যবহার করতেন। তিনি তুষ পুড়িয়ে তার ছাই, সামান্য গাব ফলের কষ এবং গোবর মিশিয়ে এক ধরনের প্রলেপ তৈরি করতেন। এই প্রলেপ দিয়ে মেঝে লেপে দিলে তা আয়নার মতো ঝকঝকে হয়ে উঠত এবং সেখানে কোনোদিন উইপোকা বা পিঁপড়ে বাসা বাঁধতে পারত না। মাটির ঘরের জানলাগুলো ছিল ছোট ছোট। এর পেছনেও ছিল চমৎকার বিজ্ঞান। ছোট জানলা দিয়ে বাতাস যখন ভেতরে ঢোকে, তখন বাতাসের বেগ বেড়ে যায় এবং ঘরের ভেতরে এক ধরনের ঘূর্ণন তৈরি করে, যা পুরো ঘরকে শীতল রাখে। জমিদার বাড়ির সেই মাটির দোতলায় ছিল গোপন কুঠুরি। দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গা রেখে এমনভাবে ঘর বানানো হতো যেখানে বাইরে থেকে বোঝা সম্ভব ছিল না যে ভেতরে কোনো মানুষ বা সম্পদ লুকানো আছে। যুদ্ধের সময় বা বর্গীদের আক্রমণের সময় এই মাটির দেয়ালই হতো অভেদ্য দীর্ঘ। মাটির ঘরের আরেকটি অপূর্ব সৌন্দর্য ছিল এর অলঙ্করণ। ঘরের গৃহিণীরা আলপনা আঁকতেন দেয়ালের গায়ে। তারা চালের গুঁড়ো দিয়ে শঙ্খ, পদ্ম আর লতাপাতার নকশা করতেন। মাটির সাদাটে ধূসর পটভূমিতে সাদা আলপনা এক স্বর্গীয় আবহ তৈরি করত। বর্ষাকালে যখন মুষলধারে বৃষ্টি পড়ত, তখন মাটির ঘরের শনের চাল থেকে জল পড়ার শব্দ এক অন্যরকম সুর তৈরি করত। শনের চাল কেন?
টিনের চালে বৃষ্টির শব্দ বিকট হয় এবং গরম বেশি লাগে, কিন্তু শনের চাল বৃষ্টির জল শুষে নেয় এবং ঘরের ভেতরটা শান্ত রাখে। তবে মাটির ঘরের সবচেয়ে বড় শত্রু ছিল ইঁদুর আর নোনা। গগন ঘরামি জানতেন কিভাবে একে রুখতে হয়। তিনি দেয়ালের গোড়ায় নুন আর তামাক পাতা মিশিয়ে দিতেন। তামাকের গন্ধে সাপ বা ইঁদুর ধারে কাছে আসত না, আর নোনা রোধ করার জন্য দেয়ালের গায়ে এক ধরনের ভেষজ নির্যাস লাগানো হতো। কালের বিবর্তনে মানুষ যখন শহরমুখী হল, তখন তারা মাটির ঘরকে গরিবের ঘর হিসেবে দেখতে শুরু করল। কিন্তু আজ যখন বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব স্থাপত্য নিয়ে কথা হয়, তখন বিজ্ঞানীরা অবাক হয়ে দেখছেন যে মাটির ঘরের চেয়ে পরিবেশ বান্ধব আর কিছুই হতে পারে না। এটি না পোড়ালে কার্বন ছড়ায় না, আবার এটি যখন ভেঙে ফেলা হয় তখন তা মিশে যায় প্রকৃতির সাথেই। বাংলার সেই মাটির দোতলা ঘরগুলো আজ ইতিহাস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শেকড় তো মিশে আছে ওই সোঁদা মাটির ঘ্রাণেই। সেই বিশাল বিশাল মাটির মড়াই, মাটির পিঁড়ি আর মাটির দেয়ালের কারুকাজ আমাদের স্মরণ করিয়ে দেয় যে বিলাসিতা মানেই ইট পাথর নয়, বিলাসিতা হল প্রকৃতির কোলে প্রশান্তিতে ঘুমিয়ে পড়া। এই যে গগন ঘরামির তৈরি সেই বিশাল প্রাসাদ, যা শত বছর ধরে দাঁড়িয়েছিল ঝড় তুফানের সাথে লড়াই করে, তা আমাদের শিক্ষা দেয় কিভাবে ধৈর্য আর মেধা দিয়ে শূন্য থেকে এক মহাকাব্য সৃষ্টি করা যায়। মাটির ঘর কেবল কাদামাটির স্তূপ নয়, এটি বাঙালির আত্মার এক অবিচ্ছেদ্য অংশ।